বিবিসি বাংলা এখনকার প্রধান খবর। মিয়ানমারে অভ্যুত্থানকারী সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত। বাংলাদেশে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাসের টিকা দেওয়ার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলছেন স্বাস্থ্য সচিব। এরকম কোন সিদ্ধান্ত সরকার নেয়নি। যদি সিদ্ধান্ত হয় তখন আমরা দেখব। আমরা বেসরকারি হাসপাতালের হাতে যদি ছেড়ে দেই, তারা মানুষকে কিভাবে দিবে, জনসাধারণ হয়রানির শিকার হয় কিনা কোনোভাবে, সেটাও তো সরকারের একটা বিবেচনার বিষয় আছে। আর জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিশেষ রিপোর্টের পরিবর্তে অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই রয়েছে এখনকার বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। মিয়ানমারে অভ্যুত্থান করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন যে সামরিক নেতারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আজ জাতিসংঘের সদস্য দেশগুলো আলোচনায় বসতে যাচ্ছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার এই সামরিক নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নাইজেরিয়ার 50,000-এরও বেশি কৃষক ও মৎস্যজীবী ব্রিটেনের আদালতে বৃহৎ তেল কোম্পানি রয়্যাল ডাচ শেলের বিরুদ্ধে মামলা করতে পারেন। নিজের বদ্বীপ এলাকায় অনেক বছর ধরে তেল দূষণের কারণে ওই এলাকার জমি ও পানি দূষিত হয়, তবে শেল ওই দূষণের জন্য অন্তর্ঘাতী তৎপরতাকে দায়ী করে। পোল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনযজ্ঞ নিয়ে গবেষণারত ইতিহাসবিদদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ এনেছে ইহুদিদের বৈশ্বিক কংগ্রেস। ওয়ার্ল্ড জুইশ কংগ্রেস বলছে দেশটি একটি বিপজ্জনক পথে চলেছে। গত মঙ্গলবার একটি পোলিশ আদালত দুজন শিক্ষাবিদকে তাদের উক্তির জন্য ক্ষমা চাইতে বাধ্য করে। তারা বলেছিলেন যে একজন পুলিশ মেয়র, যিনি মারা গেছেন, একদল ইহুদিদের সাথে প্রতারণা করে নাৎসিদের কাছে ধরিয়ে দিয়েছিলেন। হংকং এর কর্তৃপক্ষ বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠান প্রচার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেবার পর এর সমালোচনা করেছে বিবিসি। এর আগে চীনের মূল ভূমিতে বিবিসির ওয়ার্ল্ড নিউজ টিভি নিষিদ্ধ করার পর হংকং এই সিদ্ধান্ত নেয়। ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদন করেছে, এই খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেহরানের সাথে শক্তিধর দেশগুলোর করা পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী 3টি ইউরোপিয়ান দেশ। ধাতব ইউরেনিয়াম উৎপাদন করার ফলে ওই চুক্তি লঙ্ঘিত হয়েছে। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের প্রতি এই কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে ধাতব ইউরেনিয়ামের বেসামরিক কাজে ব্যবহারের কোনো বিশ্বাসযোগ্য যুক্তি নেই। লেবাননের ধর্মীয় কর্তৃপক্ষ সে দেশের মসজিদগুলোকে আজ একদিনের জন্য খোলার অনুমতি দেয়। মসজিদগুলোতে শুধুমাত্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আক্রান্ত দেশের জন্য প্রার্থনা করা হয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এই অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়ার ব্যাপারে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। বেসরকারি হাসপাতালগুলোর একটি সংস্থা এই টিকা নিতে সরকারের সঙ্গে আলোচনায় বসেছে। এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতিবাচক ইঙ্গিত দিলেও সরকার এই টিকা বেসরকারি হাসপাতালগুলোর কাছে বিক্রি করবে নাকি বিনামূল্যে দেবে, দিলেও সেটা কি পরিমাণে দেবে, বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে কত খরচ পড়বে, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে। বাংলাদেশের সরকার ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকা এনেছে সেখান থেকে 10 লাখ টাকা টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। ঢাকা থেকে শুনুন এই নিয়ে সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। গত রোববার থেকে বাংলাদেশের সব জেলা উপজেলার 1000-এর বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয় টিকাদান কার্যক্রম। প্রথম দিনেই সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পরবর্তীতে বিদেশি কূটনীতিকরা টিকা নেয়ায় দিন দিন মানুষের মধ্যে এই টিকা নেয়ার আগ্রহ বাড়ে। প্রথম দিন 31,000 টিকা নিলেও পরের 4 দিনে 5 লাখের বেশি মানুষ টিকা নেয়। এখন পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 13,28,000-এর বেশি মানুষ। গতকাল বেশ কয়েকটি হাসপাতালে সময়ের আগেই টিকার কোটা শেষ হয়ে যাওয়ায় অনেককে টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোকে ব্যবহারের অনুমোদন দেবে বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান।
এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। যদি সিদ্ধান্ত হয় তখন আমরা দেখব। আগামী কালকে আমরা হসপিটালগুলো পরিদর্শন করব সকাল থেকে। যদি দেখি যে হ্যাঁ এটাতে সংকুলান হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বুথের সংখ্যা বাড়াবো, জনবলও বাড়াবো। এটা কোনো ব্যবসার কাজ নয়। আমাদের সরকার বিনামূল্যে মানুষকে এই সার্ভিস দিবেন। আমরা বেসরকারি হাসপাতালের হাতে যদি ছেড়ে দেই, তারা মানুষকে কিভাবে দিবে, জনসাধারণ হয়রানির শিকার হয় কিনা কোনোভাবে, সেটাও তো সরকারের একটা বিবেচনার বিষয় আছে। বাংলাদেশের সরকার ভারতের কাছ থেকে যে টিকা কিনেছে সেখান থেকে 10 লাখ টিকা বিক্রির জন্য চেয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। গত বুধবার কোভিড-19 টিকা কার্যক্রমে বেসরকারি খাতে সম্পৃক্ততার শীর্ষক এক অনুষ্ঠানে এ দাবি জানান তারা। সংগঠনটির সভাপতি মুবিন খান জানিয়েছেন, সরকার এই টিকা তাদেরকে বিনামূল্যে সরবরাহ করলে তারা শুধুমাত্র সার্ভিস চার্জ রাখবেন। আর সরকার যদি এই টিকা বিক্রি করে তাহলে বেসরকারিভাবে টিকার মূল্য সরকার নির্ধারণ করে দেবে, যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। তবে সরকার তাদেরকে কি পরিমাণ টিকা দিতে পারে, কোন হাসপাতালগুলো এই অনুমোদন পাবে এবং বেসরকারি হাসপাতালে টিকা দিতে গেলে কত খরচ পড়বে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই কার্যক্রমে বেসরকারি হাসপাতাল যুক্ত হলে টিকার চাপ সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন মিস্টার খান। আমরা 10 লক্ষ আপাতত বলছি, আর দুইটা অপশন আমরা বলছি। একটা বলছি যদি আমাদেরকে ফ্রি দেওয়া হয় তাহলে আমরা এই ভ্যাকসিনের উপরে কোনো চার্জ করব না। আর আরেকটা বলছি যে আমরা পে করে নিতে রাজি। এখন মূল্য নির্ধারণের কোভিডের এই যে টেস্টিং এর ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। মনে হয় এইভাবে আলাপ আলোচনা করে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ, একটা আলোচনাও হয়েছে ইনিশিয়ালি। তো আমার মনে হয় একটা মূল্য নির্ধারণ করে দিলে কোনো কনফিউশন থাকবে না, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি কয়েকটি হাসপাতালও করোনা ভাইরাস ইউনিট খুলে চিকিৎসা কার্যক্রম চালায়। এছাড়া করোনা ভাইরাসের RT-PCR পরীক্ষাতেও তারা অংশ নিয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ যেহেতু বাড়ছে, তাই তারা এই কর্মসূচিতেও অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। মুবিন খান জানান, মানুষ এখন যেভাবে ভিড় করে টিকা দিতে যাচ্ছেন সেটা সামাল দিতে বেসরকারি হাসপাতালকেও যুক্ত করা প্রয়োজন। এতে করে সচ্ছল সামর্থ্যবানরা বেসরকারি হাসপাতালে টিকা নিতে পারবেন, তেমনি মেয়াদের মধ্যেই সব টিকা দেয়া সম্ভব হবে, কোনো টিকা অপচয় হবে না। তবে বেসরকারি হাসপাতাল টিকা বিক্রির অনুমোদন পেলেও সেই টিকা শুধু তাদেরকেই দেয়া হবে যাদের কথা সরকারি নীতিমালায় বলা আছে। দুইটা অপশনই থাকবে। একটা হচ্ছে যারা ফ্রি নিতে চান তাদের জন্য সরকারি হসপিটালগুলো আছে, যারা সচ্ছল এবং ধনী তারা প্রাইভেটে নিতেন। বহুত অপশনই ওপেন থাকবে। গভর্নমেন্টের নীতিমালাতে যেভাবে নির্দেশনা থাকবে আমরা সেভাবেই করব। ভ্যাকসিনেশনের এই যে লট আসছে, এটার বোধহয় একটা পার্টের আপনার এক্সপায়ারি ডেট এপ্রিলের মাঝামাঝি শেষ, আরেকটা বোধহয় জুনের মধ্যে। তো এই কথা ভেবেই আমরা বলছি যে যদি আমাদেরকে 10 লক্ষ দেওয়া হয়, টিকার অপচয় হবে না এবং মানুষের জন্য ভালো হবে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রতি মাসে 50 লাখ করে জুন মাসের মধ্যে মোট 3 কোটি ডোজ পাওয়ার কথা বাংলাদেশের। এর পাশাপাশি বাংলাদেশে বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য সেরাম ইনস্টিটিউট থেকেই আরও কয়েক লাখ ডোজ টিকা আনার কথা জানিয়েছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে তারা এখন সরকারের টিকাদান কার্যক্রমের বাইরে কিছু ভাবছে না বলে জানায়। সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের জন্য সরকারের একটি কমিটির সুপারিশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ধরনের উদ্যোগের পেছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের অনেকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের এই সুপারিশের পক্ষে বক্তব্য তুলে ধরছেন। তবে আওয়ামী লীগেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে লাভ লোকসানের প্রশ্নে নানা আলোচনা রয়েছে। ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের জন্য সরকারের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বা জামুকা যে সুপারিশ করেছে, আওয়ামী লীগের জন্য রাজনৈতিক দিক থেকে তা স্বস্তিকর নয় বলে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে মনে করেন। তাদের মাঠ পর্যায়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে বিভিন্ন জেলা থেকে কয়েকজন জানিয়েছেন। তবে তাঁরা এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। দলটির মাঠ পর্যায়ে অনেকে আবার খেতাব বাতিলের সুপারিশ নিয়ে কোনো বিতর্ককেই আমলে নিতে রাজি নন। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাত সোহানা চৌধুরী বলেছেন, বিএনপি এই বিতর্ক সৃষ্টি করছে এবং তাতে আওয়ামী লীগ বা সরকারের কোনো ক্ষতি নেই বলে তিনি মনে করেন।
তর্ক বিতর্ক রাজনীতিতে থাকবে। আমি মনে করছি যে এই ধরনের হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের রাজনীতি করতে পারে না। তো এটা আওয়ামী লীগের জন্য কতটুকু কি হবে সেটা হচ্ছে মূল যে জিনিসটি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যে রাষ্ট্রীয় পুনর্বাসন উনি করেছেন, সবার কাছে এটা একেবারে দিবালুকের মতো সত্য। তাই আমি মনে করি যে মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি একটা জিনিস, আর এখানে আপনি এই জিনিসটা দেখেন, আত্মস্বীকৃত খুনি আছে, তাদেরকে যে উনি প্রত্যক্ষভাবে মদত দিয়েছেন, সেক্ষেত্রে উনি আসলে এই খেতাব রাখার যোগ্যতা হারিয়েছেন বলে আমি মনে করছি। আওয়ামী লীগের সিনিয়র এবং প্রভাবশালী নেতাদেরও অনেকে এই ইস্যুতে বেশ সতর্ক বলে মনে হয়েছে। তারাও আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তারা মনে করেন, যদিও জিয়াউর রহমানের খেতাব বাতিলের ব্যাপারে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু সরকারের একটি কমিটি যখন সুপারিশ করছে, তখন তা নিয়ে আওয়ামী লীগকেই রাজনৈতিক দিক থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তবে সরকারের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বা জামুকার যে বৈঠকে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে দুদিন আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন। মিস্টার হক সহ আরও কয়েকজন নেতা এই সুপারিশের পক্ষে বক্তব্য তুলে ধরছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য এবং সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখানে লাভ লোকসানের কোনো বিষয় নেই বলে তিনি মনে করেন। লাভ ক্ষতির বিবেচনা করে আওয়ামী লীগ কোন সত্য থেকে সরে যাবে এরকম আওয়ামী লীগের ইতিহাস নাই। আর এটা জামুকা করেছে, সেখানে কোনো বেআইনি কাজ করেনি, এগুলো তো একবার রেকর্ডেড। জামুকা বললে কথা না, সে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করছে এবং এখানে মিনি পাকিস্তান তৈরি করার যে সমস্ত প্রসেসগুলি সে কমপ্লিট করছে, সেটা তো সত্য, ইতিহাসগতভাবে সত্য, তথ্যগতভাবে সত্য। মানে মুক্তিযুদ্ধের পক্ষে লোক স্বাধীনতা বিরোধীদের কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, আগে সেই প্রশ্নের ফয়সলাটা হোক। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বা জামুকা তাদের এমন সুপারিশের ক্ষেত্রে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন এবং হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছিলেন। সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান মনে করেন, আওয়ামী লীগ যদি এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্যের বিষয়টি বিবেচনা না করে, তবে সেটা দলটির জন্যই নেতিবাচক হতে পারে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হবে না, কেননা ৭১-এর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বা অন্য সেক্টর কমান্ডার বা মুক্তিযোদ্ধার অবদানের জন্যই বঙ্গবন্ধু সরকার তাদেরকে এই পদক বা এই খেতাব দিয়েছে। পরবর্তীকালে কার কি রাজনৈতিক ভূমিকা সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, এবং কেউ যদি ফৌজদারি অপরাধ করে তাদের বিচারও হবে, এবং দণ্ডিত না হওয়া পর্যন্ত কারো খেতাব বা পদক বাতিল করা বা প্রত্যাহার করা কোনো যুক্তি নেই। এটি যদি বিএনপিকে চাপে রাখার জন্য যদি এর কোনো কৌশল হয়, সেটি ভালো কৌশল নয়। আর যদি সরকার এরকম একটা সিদ্ধান্ত নেয়, সেটি সরকারের জন্যই ক্ষতিকারক হবে। এদিকে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সুপারিশের পক্ষে সরকারের সংশ্লিষ্ট কমিটি দালিলিক প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে কাদির কল্লোল। এটি হবে বিবিসি বাংলার আগামীকালের ফোন ইনের বিষয়, যে বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের জন্য সরকারের একটি কমিটি সুপারিশ করেছে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যে এ বিষয়ে প্রমাণ সংগ্রহ করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আপনার কি মত? এ নিয়েই হবে বিবিসি বাংলার শনিবারের ফোন ইন। যোগ দিতে চাইলে 0171411557 এই নম্বরে SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে নজর দেব ভারতের দিকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এক বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন যে বিজেপি যদি আগামী বিধানসভা নির্বাচনে ওই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ থেকে একটি পাখিও যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হবে। বিজেপির নেতাদের মতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ অব্যাহত আছে। আর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র মাস দুয়েক আগে বিজেপি কথিত বাংলাদেশি অনুপ্রবেশের এই ইস্যুটিকে জাগিয়ে তুলতে চাইছে। কিন্তু পার্লামেন্টে এক লিখিত প্রশ্নের জবাবে মিস্টার অমিত শাহের মন্ত্রণালয়ই জানাচ্ছে যে গত 5 বছরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বহুল অংশে কমে গিয়েছে। তাহলে অনুপ্রবেশের পেছনে আসল সত্যটা কী, তাই খোঁজার চেষ্টা করেছেন কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে তাঁর দল যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে সীমান্ত দিয়ে মানুষ কেন, একটা পাখিও ঢুকতে পারবে না।
বেশ কিছুদিন পরে ভোটের মুখে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ইস্যুটাকে আবারও তুলে আনা হলেও বিজেপি প্রায় তার জন্মলগ্ন থেকেই অনুপ্রবেশের বিষয়ে সরব। কিন্তু বিপুল হারে অনুপ্রবেশের পাল্টা যুক্তিও এখন উঠে আসছে। বাংলা ভাষা ও বাঙালিদের স্বার্থে কাজ করে এমন একটি সংগঠন বাংলা পক্ষের প্রধান গর্গ চ্যাটার্জি সম্প্রতি সেই সব যুক্তি দিয়েছেন তার এক ফেসবুক পোস্টে। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় তথা ভারতে ঢুকে থাকে, তাদের মুখের ভাষা কি? উত্তর হচ্ছে বাংলা। তাহলে ভারতে বাংলা বলা মানুষের পার্সেন্টেজ বাড়বে না কমবে? অবশ্যই বাড়ার কথা। কিন্তু জনগণনা কি বলছে? 1971 থেকে 2011 ভারতে বাঙালির পার্সেন্টেজ বেড়েছে না কমেছে? কমেছে, এবং প্রতি দশকে কমেছে। অর্থাৎ এক অদ্ভুত একখানা হেয়ালি, যেখানে কোটি কোটি বাংলা ভাষী মানুষ ঢুকছে পররাষ্ট্র থেকে, কিন্তু ভারতে তার কোনো প্রতিফলন ঘটছে না, কোনো বাঙালির পার্সেন্টেজ বাড়ছে না, বরং কমে যাচ্ছে। এরকম কোনো ব্যাপক অনুপ্রবেশ আদৌ ঘটেনি, পুরোটাই বানাওয়াট। ওদিকে সীমান্তবর্তী এলাকাতেও অনুপ্রবেশ সত্যি কতটা হচ্ছে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত শোনা গেল। যে এলাকায় মিস্টার অমিত শাহ ভাষণ দিয়েছেন বুধবার, সেখানকারই বাসিন্দা রত্না মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম। আমার তো চোখে পড়ে না যে এরকম বাংলাদেশি ঢুকছে, কারণ নতুন লোক এরিয়ায় ঢুকলে সেটা তো আগে সেই এরিয়ার লোকেই তো আগে বুঝতে পারে যে না এরা নতুন ঢুকেছে বা নতুন ঢুকছে। আমাদের চোখে তো পড়ছে না। বাংলার চাকরি, পুঁজি, ব্যবসা সমস্ত কিছু দখল করে আছে বহিরাগতরা। বাইরে যে স্টেট গুলো রয়েছে তারা এসে ওখান থেকে সব এসে এখানে পরীক্ষা দিয়ে সমানে ঢুকে যাচ্ছে। তা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো সব খেয়ে নিচ্ছে তো ওরাই, এই হিন্দি ভাষী, এই উর্দু ভাষী, তারপরে গুজরাটিরা, এরাই তো সব ঢুকছে। আবার সীমান্ত ঘেঁষা এলাকা মসলেন্দপুরের এক বাসিন্দা, যিনি নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি দিচ্ছিলেন অনুপ্রবেশ নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। দীর্ঘদিন পর্যন্ত অনুপ্রবেশ ঘটছে, আমাদের চোখের সামনেই দেখছি। তারা এখানে এসে বাড়িঘর করে, ভোটার কার্ড করে, আধার কার্ড করে দিনের মধ্যে এলাকার বাদশা হয়ে যায়। ওপার থেকে আসে একখানা গামছা নিয়ে, 5 বছর পর কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। হিন্দু বাংলাদেশ থেকে একটা রিপোর্ট, তার কাগজপত্র, তার ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ম্যানেজ করে তাকে এখানে সেটেল হতে যে সময়টা লাগে, আর একজন মুসলমান ওপার থেকে এর পর 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে সে এখানকার ভোটার হয়ে যায়। পার্লামেন্টে যাই বলা হোক, অনুপ্রবেশ যে বিপুল হারে এখনো ঘটছে তা নিশ্চিত বলেই মনে করেন বিজেপির রাজ্য কমিটির অন্যতম সচিব সংঘমিত্রা চৌধুরী। বিপুল হারে বাংলাদেশি, এবং সেটা বাংলাদেশি আমাদের এখানে যারা সংখ্যালঘু, ওখানকার সংখ্যাগুরু, তারাও এসে পৌঁছচ্ছে। আমি কিন্তু বলবো না হিন্দুরা খুব বেশি আছেন, যারা আসছেন অধিকাংশই কিন্তু মুসলিম। সংগ্রামপুর বলে একটা জায়গা আছে দক্ষিণ 24 পরগনায়, কাতারে কাতারে লোক, এবং সে মানুষগুলো কোথা থেকে এসছে, তারা অদ্ভুত একটা ভাষায় কথা বলে, সেটা ঠিক বাংলা বললে ভুল হবে, তাহলে কি তারা রোহিঙ্গা? এরা কোথা থেকে আসছেন? ছোট ছোট ছাউনি, তাঁবু করে করে থাকছে। তাহলে এরা কারা? এরা তো আগে ছিল না, সেন্সাসের বাইরে, অর্থাৎ এদের কিন্তু নাম নথিভুক্ত হয়নি। আমি এখানে শুধু হিন্দুদের কথা বলছি না, যারা এখানে আদি মুসলমানরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, প্রত্যেকের ভাড়ার টান পড়ছে, কারণ তারা চাকরি পাচ্ছেন না। নতুন যারা আসছেন অনুপ্রবেশকারী, ভোটার কার্ড দেবে বলে তাদেরকে চাকরি এবং নানান রকম কাজকর্মের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষরা যখন বলছেন যে শুধু মুসলমানরা নয়, বাংলাদেশ থেকে আসেন হিন্দুরাও, বিজেপি অবশ্য সেই সব হিন্দুদের অনুপ্রবেশকারী বলতে রাজি নয়। দলটি সবসময়ই ভারতে চলে আসা হিন্দুদের উদ্বাস্তু বলে আর মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে সংজ্ঞায়িত করে থাকে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। আমেরিকার একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা বাগদাদে বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছিল 14 জন ইরাকিকে। আহত হয়েছিল আরও 20 জন। আমেরিকান নিরাপত্তারক্ষীরা ইরাকে মার্কিন দূতাবাসের একটি গাড়ি বহর পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল বাগদাদের নিসার স্কোয়ার দিয়ে। সেদিনের ওই ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা দেখেছিলেন এমন একজন ইরাকি প্রত্যক্ষদর্শীর বিবরণ নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। ঘটনাটি ঘটেছিল 2007 সালের 16 সেপ্টেম্বর। ওই মার্কিন রক্ষীদের দাবি ছিল বিদ্রোহীরা আমেরিকান গাড়িবহরের ওপর হামলা করলে তারা গুলি চালায়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা এবং ইরাকি কর্মকর্তারা আমেরিকানদের ওই দাবি প্রত্যাখ্যান করে। আমেরিকানদের গুলিতে যারা মারা যায় তাদের মধ্যে ছিল 9 বছরের কিশোর আলী কিনানি। তার বাবা মোহাম্মদ কিনানি বিবিসির মাইক ল্যানচিনকে দীর্ঘ 13 বছর পর বলেন সেদিন
ঠিক কী ঘটেছিল, কিভাবে তিনি হারিয়েছিলেন তার নিরপরাধ কিশোর সন্তানকে। আমেরিকান কোম্পানি ব্ল্যাকওয়াটারের নিরাপত্তা রক্ষীরা বাগদাদ শহরের কেন্দ্রে গুলি চালালে 14 জন নিরস্ত্র ইরাকির মৃত্যু হয়। ক্ষোভ ছড়িয়ে পড়ে ইরাকিদের মধ্যে। ইরাকে মার্কিন সেনা উপস্থিতিতে দেশটিতে যে ক্ষোভ জন্ম নিয়েছিল তাতে ইন্ধন যোগায় এই ঘটনা। 9 বছরের প্রাণোচ্ছল কিশোর আলী কিনানির বাবা মোহাম্মদ কিনানি বলছিলেন, আলী ছিল ওই বয়সের আর 5টা ছেলের মতোই। 9 বছরের অন্য ছেলেদের মতো হলেও আমার কাছে আলী ছিল আলাদা। সেটা যে কি তা আমি বলতে পারবো না, তবে সে ছিল আমার খুব আদরের। ভাইদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলেই সে বলতো, আমি কিন্তু বাবাকে বলবো। ওর মনে হতো আমার বিশেষ একটা ক্ষমতা আছে, আমার কথা বললেই ও সেটা পেয়ে যাবে। আমি যেন ওর জন্য সবকিছুর সবুজ সংকেত। ও এখন আল্লাহর কাছে আছে, আমি জানি সেখানে সে সুখে আছে, কিন্তু আমার বুক তো ভেঙে গেছে। সেখানে সব সময় রক্ত ঝরছে। আমি তাকে হারিয়েছি। মোহাম্মদের সর্বকনিষ্ঠ ছেলে ছিল আলী। সবসময় তিনি ছেলেকে হারানোর যন্ত্রণা অনুভব করছেন। তার প্রতিটা কথায় সেই যন্ত্রণা আর দুঃখের ছাপ। মাত্র 4 বছর আগেও মোহাম্মদ এবং তার মতো বহু ইরাকি পরিবারের জীবন ছিল খুবই অন্যরকম। 2003 সালে যখন আমেরিকান সৈন্য ইরাকে আসে, সত্যি বলতে কি আমি খুশি হয়েছিলাম। সব প্রতিবেশীকে কমলালেবুর শরবত আর মিষ্টি বিতরণ করেছিলাম। ভেবেছিলাম সাদ্দাম হোসেনের শাসন শেষ হবে। তখন আমাদের দেশে সম্পদের অভাব ছিল না। একটা দেশের ধনী হবার জন্য যা থাকা দরকার আমাদের সবই ছিল। আমরা ভেবেছিলাম আমেরিকা ইরাকের দখল নেবার পর দেশের অনেক উন্নতি হবে। আমরা সেটা বিশ্বাস করেছিলাম। মোহাম্মদ বলেন, পরবর্তী বছরগুলোতে যখন জাতিগত দাঙ্গা বেড়ে গেল, এমনকি তখনও তারা ভেবেছিলেন দেশ একটা ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। আমেরিকা ইরাকের দখল নেবার পরের কয়েক বছরে কয়েক লক্ষ আমেরিকান সৈন্য সেখানে পাঠানো হয়। সৈন্যদের পাশাপাশি সেখানে পাঠানো হয় কয়েক হাজার নিরাপত্তা কর্মীকে। তারা সরকারি সেনাবাহিনীর অংশ ছিল না, কিন্তু আমেরিকানরা তাদের উপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি মালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার ইরাকে আমেরিকান সৈন্যদের নিরাপত্তা বিষয়ে ব্যাপকভাবে সহযোগিতার দায়িত্ব নেয়। সংস্থাটি বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষী ও সামরিক প্রশিক্ষক ইরাকে পাঠায়। 2007 সালের 16 সেপ্টেম্বর বাগদাদের রাস্তায় মার্কিন দূতাবাসের একটি যানবাহনের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হয় ব্ল্যাকওয়াটার কোম্পানির নিরাপত্তা কর্মীদের। বাগদাদের অন্য প্রান্তে মোহাম্মদ তখন বাসা থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন। আমি বেরোচ্ছি দেখে আলী দৌড়ে এলো আমার গাড়ির কাছে, বলল আমার সাথে যাবে। আমি বললাম না, ঘরে যাও। দেখলাম ওর মন খারাপ হয়ে গেছে। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো। ও খুশি হয়ে গেল। আমি গাড়ি ছেড়ে দিলাম। ওরা মোহাম্মদের বোনের বাসায় গেলেন। সেখান থেকে 20 মিনিটের পথ। বোন ও তার বাচ্চাদের গাড়িতে তুলে তারা বাগদাদের কেন্দ্রে রওনা হলেন। শহরের কঠোর ঘেরাটোপে গ্রিন জোনের কাছেই ব্যস্ত এলাকা নিসার স্কোয়ার। নিরাপত্তায় মোড়া গ্রিন জোনের ভেতর মার্কিন দূতাবাস। সেখানে একটার পর একটা অনেকগুলো পুলিশ আর সেনা ফাঁড়ি। সেখানে ওদের গাড়ি থামানো হলো। মোহাম্মদ হঠাৎ বন্দুকের আওয়াজ শুনতে পেলেন। এরকম একটা শব্দ। আমার বোন জিজ্ঞেস করলো কিসের আওয়াজ। আমি বললাম নিরাপদ এলাকা, কোনো গোলমাল তো দেখছি না। কিন্তু মোহাম্মদ বোঝেননি কি হচ্ছে। সামনে সেনাবাহিনীর বেশ কয়েকটা গাড়ি রাস্তা বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ ধরে নিলেন ওগুলো আমেরিকান সেনাদের গাড়ি, কিন্তু সেগুলো ছিল ব্ল্যাকওয়াটার নিরাপত্তা রেখেছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। এদিকে তখন রাস্তায় গাড়ির জ্যাম লেগে গেছে। সাধারণ গাড়িগুলো এগোতে পারছে না। একটা গাড়ি পেছনে ব্যাক করতে গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারল। শুরু হলো বচসা। একজন ইরাকি পুলিশ তাদের ঝগড়া থামাতে এগিয়ে এলো। মোহাম্মদ বলছেন, এরপরই
দৃশ্যপট বদলে গেল। ইরাকি পুলিশ ওই কনভয়ের সাথে যারা ছিল তাদের বোঝানোর চেষ্টা করলো চোষা গাড়ি নিয়ে, কিন্তু সাথে সাথে দুজন লোক বন্দুক নিয়ে এগিয়ে এলো। কনভয়ের ওই দুজন কর্মী গুলি চালাতে শুরু করলো। কেউ কিছু বোঝার আগেই তারা গুলি চালাতে লাগলো। কেউ নড়েনি, তার মাঝেই ঝাঁকে ঝাঁকে গুলি সব জায়গায়। সেই মুহূর্তে নিসার স্কোয়ার একটা নরকের চেহারা নিল। আমি গাড়ির ভেতরেই ছিলাম, কিন্তু সামনের গাড়িটা পেছনে ব্যাক করতে শুরু করলো। একটা চরম বিশৃঙ্খলা, কি করব বুঝতে পারছিলাম না। আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছিল তক্ষুনি মরে যাব। মোহাম্মদ গাড়িতে তার পাশের সিটে বসা তার বোনকে আড়াল করে তার উপর ঝুঁকে পড়লেন বোনকে রক্ষা করতে, কিন্তু তিনি বললেন পেছনে বাচ্চাদের বাঁচাতে তাদের আড়াল করতে তিনি কিছুই করতে পারেননি। এরপর গুলি যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকাই থেমে গেল। মোহাম্মদ তার বুলেট বিধ্বস্ত গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। শুনতে পেলেন পেছনের সিট থেকে একটা ক্ষীণ কণ্ঠ, আমার ভাগ্নে বলল আলীর গায়ে গুলি লেগেছে। আমি পেছন ফিরে তাকালাম, গাড়ির পেছনের দরজাটা খুললাম, দেখলাম আলীর মাথায় গুলি লেগেছে। দরজা বন্ধ করে দিলাম, বলতে লাগলাম আমার ছেলেটাকে মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে। মোহাম্মদের গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছিল, কিন্তু তার মধ্যেই কোনো মতে গাড়ি চালিয়ে কাছেই হাসপাতালে যেতে পেরেছিলেন তিনি। আমি গাড়ির পেছনের দরজা খুলে আমার ছেলেকে কোলে তুলে নিলাম। আমি তাকে ধরে রাখতে পারছিলাম না। আমি ডাক্তারের কাছে গেলাম, তরুণ ডাক্তার। তাকে বললাম, প্লিজ প্লিজ আমার ছেলেকে বাঁচান। তিনি বললেন, আমার আর কিছুই করার নেই। Please, just help my son. And he say, I cannot do anything. ওই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল ইরাকের মানুষ। দেশটির সরকার ইরাকে ব্ল্যাক ওয়াটার সংস্থার কাজের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। আমেরিকান ঠেকাতে তারা গুলি চালাতে বাধ্য হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বারবার বলেছে এই অভিযোগ অসত্য। পরে মার্কিন আদালতও ওই যুক্তি খারিজ করে দেয় এবং সংস্থার 4 জন নিরাপত্তাকর্মী যারা গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল তাদের 4 বছরের কারাদণ্ড দেয়। খবরে তখন বলা হয়, মামলায় উঠে আসে ওই সংস্থার নিরাপত্তা রক্ষীরা কিভাবে স্নাইপার বন্দুক, মেশিন গান এবং গ্রেনেড উৎক্ষেপক থেকে গোলাগুলি চালিয়েছিল। আহত বেশ কয়েকজন ইরাকি এবং হতাহতের আত্মীয় স্বজনকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় সাক্ষী দেবার জন্য। আদালতের কাঠগড়ায় তার ছেলের হত্যাকারীদের প্রথম দেখেছিলেন মোহাম্মদ কিনানি। তাদের দেখে আমার মনের ভেতর বারবার একটা প্রশ্নই উঠছিল, কেন কেন? মোহাম্মদ বা তার পরিবার এই প্রশ্নের উত্তর কখনো পাননি। তবে আমেরিকায় আদালত কক্ষে দাঁড়িয়ে কথা বলার অনুমতি তাকে দেওয়া হয়েছিল। তার পরিবারের সন্তান হারানোর বেদনার কথা তিনি বলেছিলেন। আমার আর কিছু বলার অনুমতি ছিল না। ব্ল্যাক ওয়াটারের আইনজীবী এসে বলেছিলেন, সরি, দুঃখিত। আমি নিয়ম ভেঙে মুখ খুলেছিলাম, চিৎকার করে বলেছিলাম, টু রাইট, অবশ্যই দুঃখিত হওয়া উচিত। ওই ঘটনার পর দীর্ঘ 13 বছর কেটে গেছে। মোহাম্মদ বলছিলেন, এক এক সময় মনে ভাবি আমি কেন বেঁচে আছি, কার জন্য? আলীর জন্য বুক ভেঙে থাকে। হয়তো আমার অন্য 2 ছেলের সন্তানদের মধ্যে আলীকে খুঁজে বেড়াই। শেষ করার আগে প্রধান খবর আরেকবার। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমারের নির্বাচিত সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা এবং অং সান সু চি সহ আটক নেতাদের মুক্তি দাবি করে একটি প্রস্তাব নিয়েছে। কিছুক্ষণ আগে পাওয়া এই খবরে আমরা জানতে পেরেছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ আগামীকাল সন্ধ্যে 7:30টায়, ভারতের সময় 7টায় শুনবেন আশা করি। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।